গাজায় দীর্ঘ ৯ মাস ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। ইসরায়েলের ৯ মাসের হামলায় এ পর্যন্ত ৩৮,০০০-এরও অধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারপরও কেন সব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধের প্রতিবাদ করছে না? ইসরায়েল কিভাবে জনমতকে পোষ মানাতে সক্ষম হচ্ছে? ইসরায়েল কর্তৃক গাজার জনগণের গণহত্যার মাত্রা স্পষ্ট হয় যখন আমরা জানতে পারি যে আফগানিস্তানে ২০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ৪০,০০০ বেসামরিক লোক নিহত হয়েছিল। তবুও কেন সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের প্রতি সহানুভূতি প্রকাশের ছাপ দেখতে পাওয়া যায়? ইসরায়েল কিভাবে এই ব্যক্তিদের মন ও মগজকে নিজেদের হাতের মুঠোয় আনতে সক্ষম হলো? এই প্রশ্নের উত্তর আজ আমরা পার্স টুডের এই নিবন্ধের মাধ্যমে উন্মোচিত করব। ইরানের ইসলামিক রিপাবলিকান নিউজ এজেন্সি ইরনার একজন জনমত প্রতারণা বিভাগের বিশেষজ্ঞ আলী আসগর নিয়াজের সূত্র অনুসারে পার্স টুডের সংবাদ সংস্থা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা যায়, ইরাকে মার্কিন হামলার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের বিরুদ্ধে গুয়ান্তানামোতে বন্দীদের নির্যাতনের অভিযোগ ওঠে। তারপর সরকারের পদক্ষেপের পক্ষে তার বক্তৃতায় তিনি নির্যাতন শব্দটির পরিবর্তে উন্নত জিজ্ঞাসাবাদ পদ্ধতি শব্দগুলো ব্যবহার করেছিলেন। এটি করার মধ্য দিয়ে নির্যাতনের মতো এত নিষ্ঠুর, তিক্ত ও কঠোর একটি শব্দ, যা কিনা স্বাভাবিকভাবেই প্রতিটি মানুষের কাছে একটি নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেবার কথা ছিল, কিন্তু সেটি হলো না। অত্যন্ত সুকৌশলে উন্নত জিজ্ঞাসাবাদ পদ্ধতির মতো নির্দোষ স্বাভাবিক কিছু শব্দ দিয়ে তা প্রতিস্থাপিত করা হয়। মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে যে প্রতিক্রিয়া জানাবার কথা ছিল, যেভাবে সোচ্চার হওয়ার কথা ছিল, তা তো হলোই না, বরং তারা বিষয়টিকে অত্যন্ত স্বাভাবিকভাবে মেনে নিল। আর এই কৌশলটিকেই ইউফেমিজম বলা হয়। বর্তমানে জায়নিস্ট মিডিয়া দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এই ইউফেমিজম কৌশলটি। উদাহরণ হিসেবে বলা যায়, তারা গাজার আবাসিক এলাকায় তাদের বিমান হামলা বর্ণনা করতে প্রতিশোধমূলক অপারেশন শব্দটি ব্যবহার করে। অনেক যুদ্ধের ভিডিও গেমে দেখা যায়, এই যেমন কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2019-এ সন্ত্রাসীদের সদর দপ্তর হাসপাতালে অবস্থিত এবং গেম জেতার জন্য প্লেয়ারকে এই অবস্থানগুলিতেই আক্রমণ করতে হবে। দর্শকরা ধীরে ধীরে স্বাভাবিকভাবেই মেনে নেয় যে সন্ত্রাসীরা চিকিৎসা কেন্দ্রগুলোকে আস্তানা হিসেবে ব্যবহার করে, আর এটি মানসিকভাবে দর্শকদের কাছে তখন আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। আর এরকম পরিস্থিতিতে যখন ইসরায়েল গাজার আল মামাদানি হাসপাতালে বোমা বর্ষণ করে ৫০০ জনকে হত্যা করে ফেলে, জনসাধারণ কিন্তু এই বিভৎসতা বা গণহত্যার ঘটনাটির জন্য চাপ অনুভব করে না। জায়নবাদী মিডিয়ার বারবার ব্যবহার করা এই কৌশলটিকে মিডিয়া অ্যাটাচমেন্ট বলা হয়। মিডিয়া অ্যাটাচমেন্ট দুটি পর্যায়ে গঠিত। প্রথম পর্যায়ে কয়েক মাস বা এমনকি কয়েক বছর আগে থেকেই বিনোদন মিডিয়া বারবার বিভিন্ন আকারে এমন কিছু চিত্রায়ন করতে থাকে যা দর্শকদের কাছে স্বাভাবিক বলে মনে হবে। উপরের উদাহরণগুলোতে যেমন সিনেমা এবং ভিডিও গেমগুলিতে প্রদর্শিত হাসপাতালে সন্ত্রাসীদের সদর দপ্তরের উপস্থিতি দেখানো হয়েছে, সেগুলো এই পর্যায়ে পড়ে। দ্বিতীয় পর্যায়ে অপারেশনের কয়েক সপ্তাহ আগে বা আগের দিন একটি দাবি উপস্থাপন করা, যা আপনার কাজের প্ল্যানটিকে সমর্থন করবে বা সোজা বাংলায় বলতে গেলে ন্যায্যতা বা বৈধতা দেবে। আগের উদাহরণে এই পর্যায়ে গাজার হাসপাতালে হামাসের উপস্থিতি সম্পর্কে ইসরায়েলের দাবিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা হাসপাতালে সংঘটিত হামলার ন্যায্যতা দেয়। এই দুটি পর্যায়ের পর জনসাধারণ সহজেই আপনার ন্যায্যতা গ্রহণ করে এবং আপনি স্বাচ্ছন্দ্যে আপনার ঘটনাটি ঘটাতে পারেন। পরিশেষে এটা পরিষ্কারভাবে বলা যেতে পারে যে জায়নবাদী মিডিয়া তাদের এই মিডিয়া অ্যাটাচমেন্ট বা ইউফেমিজম কৌশলের দ্বারা অত্যন্ত সফলভাবেই বিশ্বব্যাপী জনমত নিয়ন্ত্রণ করতে পেরেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা গাজার জনগণের প্রতি যে অন্যায়, অত্যাচার
ও ধ্বংসযজ্ঞ চলমান, যে নির্বিচার গণহত্যা দিনের পর দিন সংঘটিত হচ্ছে, সেগুলো এই ধরনেরই কিছু পদ্ধতির অংশ। বিশ্বের মানুষকে ভুলিয়ে রেখেছে, আর এটাই তাদের প্রতিবাদের স্বাভাবিক মাত্রাকে দমিয়ে রাখবার শক্তপোক্ত কারণ।